জামাত তো ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হোক চেয়েছিল, চাইনি। তিনি ইউনিসকে বন্ধু বলছেন, একই বিষয়ের লোক, বন্ধু হতেই পারেন, একাডেমিক থাকতেই পারে, এবং ইউনিসের পাণ্ডিত্য নিয়ে তো কেউ প্রশ্ন করবে না, কিন্তু ইউনিসের প্রশাসন নিয়ে অমর্ত্য সেন কিন্তু প্রশ্ন তুলছেন। মোহাম্মদ ইউনিস মানে অমর্ত্য সেনের যিনি বন্ধু, শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই বিগত 7 মাসে বাংলাদেশে সংস্কারের নামে কি করতে পেরেছে? বেশিরভাগ লোক বলে অবৈধ সরকার। এই তত্ত্বাবধায়ক সরকার এই 7 মাসে বাংলাদেশের কোনো জাতীয় সম্পদকে রক্ষা করতে পারেনি, এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। যিনি নিজের কর মুকুব করিয়েছেন কিন্তু বাংলাদেশকে একেবারে চরম গাড্ডার দিকে ঠেলে দিয়েছেন। ওই ঘোলা জলে মাছ ধরার মতো, যে মাছ ধরতে জানে সে ঘোলা জলটা ডেফিনেটলি চাইবে, কারণ তাতে নবিশদের অসুবিধা হবে। একজন বলছে ইনকালাব জিন্দাবাদ, যে ওনাকে ইন্ট্রোডিউস করছে নাহিদ ইসলামকে, আর উনি এসে কোরআনের বক্তব্য রাখছেন। যে বহুত্ববাদের কথা অমর্ত্য সেন এক্সপেক্ট করছেন সেটার উল্লেখ কোথাও নেই। জামাতও করে না, এই যে নতুন পার্টি হলো জাতীয় নাগরিক পার্টি, তারাও করে না। জামাত ইসলামী বলে ভারত তার নিজের সাথে পাকিস্তানকে ভেঙে পূর্ব পাকিস্তানকে ভেঙে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা যে বাংলাদেশ তৈরি হয়েছে, ভারত তার নিজের যতবার এই কথাটা আছে ততবার বাউন্স করে ঠিক এই কথাটাই তারা বলে। জামাতের কাজই তো তাই। জামাত তো ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হোক চেয়েছিল, চাইনি। ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হোক জামাত যদি চাইতো তাহলে এই কথাটা বলতো না। আর ৭১ সালের স্বাধীনতা বাংলাদেশের মানুষ যদি না চাইতো তাহলে ৩০ লক্ষ মানুষ পাকিস্তান সৈন্য এবং রাজাকারদের হাতে নিহত হতো না। ৩০ লক্ষ বাংলাদেশি মানুষ, এটা নারী, পুরুষ, যুবক, শিশু থেকে শুরু করে সমস্ত ধরনের মানুষ। তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী ছিল বলেই, তার একটা সুযোগ ছিল বলে ভারতবর্ষ সেই সময় সাহায্য করেছিল। জামাতের অবস্থান ৭১-এ যাওয়া ছিল, জামাতের অবস্থান 2025 সালে আজকের দিনে আমরা যখন স্টুডিওতে বসে এটা আলোচনা করছি একই আছে। ফলে জামাতের অবস্থান তো পাল্টাবে না কোনোদিন। বাংলাদেশের রাজনীতিতে জামাতি ইসলামের যে রাজনীতি, তার জায়গা থেকে সে কোনোদিন সরে আসতে পারবে না। এটা আগামী 10 বছরেও যদি বাংলাদেশের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, চর্চা হয়, জামাতি ইসলাম থাকলে একই কথাই বলবে, এটা তাদের নতুন কথা নয়। কিন্তু দেখুন অমর্ত্য সেন কেন বলছেন, অমর্ত্য সেন কথার মধ্যে কতগুলো কথা বলেছেন যেগুলোকে আপনাকে খুব মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। তিনি বলছেন স্বাধীনতা আর বাংলাদেশের বহুত্ববাদ। বাংলাদেশ ৭১ সালে জন্ম যখন হয়, একটা বহুত্ববাদী চিন্তা থেকে বাংলাদেশের জন্ম হয়েছিল, কারণ সেখানে হিন্দুরা ছিল, সেখানে মুসলমানরা ছিল, মানে আমি ধর্মীয় দিক থেকে বলছি, বৌদ্ধরা ছিল, সব ধর্মের মানুষ বাংলাদেশে ছিল। তাহলে বহুত্ববাদী চিন্তা চেতনা বাংলাদেশের ৭১ সালের মননের মধ্যে ছিল। তাহলে এই বহুত্ববাদী চিন্তা চেতনা যদি ধ্বংস হয়, বহুত্ববাদী চিন্তা চেতনা কোনো রাষ্ট্র জন্মের সময় ছিল, অথচ যদি সেটা ধ্বংস হতে দেখে, অমর্ত্য সেনের মতন একজন চিন্তাবিদ সেটা বলবেন, সেটা খুব স্বাভাবিক। কিন্তু পাশাপাশি তিনি এটাও বলছেন, দেখুন যে ইসলামপন্থীও আছে, আবার হিন্দুদের পক্ষও রয়েছে। তাহলে বাংলাদেশের যে এই বহুমাত্রিকতা, সেটাকে রক্ষা করার দায় এই মুহূর্তে তিনি ইউনিসকে বন্ধু বলছেন, একই বিষয়ের লোক, বন্ধু হতেই পারেন, একাডেমিক থাকতেই পারে, এবং ইউনিসের পাণ্ডিত্য নিয়ে তো কেউ প্রশ্ন করবে না, কিন্তু ইউনিসের প্রশাসন নিয়ে অমর্ত্য সেন কিন্তু প্রশ্ন তুলছেন। আশাবাদী বলছেন, কিন্তু তিনি যেটা চলছে বাংলাদেশে সেটার প্রশংসাও করছেন না। তাহলে এই জায়গা থেকে আবার এটাও বলেছেন যে আগে যেমন ধরা যাক যে হাসিনা নির্বাচন করেননি, 3বার অগণতান্ত্রিকভাবে প্রতিটা নির্বাচনে জিতেছেন, এটা নিয়ে বাংলাদেশের মানুষের ক্ষোভ আছে, আমরাও সমালোচনা করি দূর থেকে, আছে তো। কিন্তু তিনি এটাও আশা করছেন যে তার চেয়ে এবারে নির্বাচনটা অবাধ হবে, এবং তিনি আশা করছেন তার বন্ধুর মাধ্যমে হাত ধরে এটা অবাধ হবে। কিন্তু আমার প্রশ্ন যেটা, মোহাম্মদ ইউনিস মানে অমর্ত্য সেনের যিনি বন্ধু, শান্তিতে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এই বিগত 7 মাসে বাংলাদেশে সংস্কারের নামে কি করতে পেরেছেন? মানে কোন সংস্কারটা করেছেন যেটা দেখলে আমার মনে হবে, আপনার মনে হবে, বাংলাদেশের আপামর সাধারণ মানুষের মনে হবে যে না, ইউনিস সংস্কার করার চেষ্টা করছেন। কোনটা করেছেন? বরং উল্টোটা দেখুন, আমরা উল্টোটা দেখছি। উনি বাংলাদেশের মানুষকে রাতে দিনে সুস্থিতিতে সুস্থভাবে ঘুমোতে পারে না, এই পরিবেশটা উনি দিতে পেরেছেন। এটাকে যদি আপনি বলেন সংস্কার, তাহলে বাংলাদেশের মানুষ এই সংস্কারটা পেয়েছে। উনি 666 কোটি টাকা নিজের কর্মকুব করেছেন। 2029 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের সমস্ত কর্মকুব করেছেন। এটা যদি বলেন সংস্কার, তাহলে সংস্কার। তসলিমা নাসরিন একটা কথা বলছিলেন না, আপনি কোট করছিলেন, স্থাপত্য, ভাস্কর্য, জাতীয় সম্পদ সব ধ্বংস হয়েছে কার আমলে? সমস্ত কিন্তু এই ইউনিসের এই তত্ত্বাবধায়ক সরকার, কোড আনকোড
যেটাকে বেশিরভাগ লোক বলে অবৈধ সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার এই 7 মাসে বাংলাদেশের কোনো জাতীয় সম্পদকে রক্ষা করতে পারেনি। এর থেকে বড় ব্যর্থতা আর কিছু হতে পারে না। বাংলার ইতিহাসে যেরকম শাসক গোপাল, তার সময় একটা বড় রকমের মাৎসন্যায় তৈরি হয়েছিল। ইতিহাস গোপালকে মনে রেখেছে এক মাৎসন্যায় জন্মদাতা হিসাবে। হয়তো ইতিহাস ডক্টর ইউনূসকে এরকমই মনে রাখবে, এক পণ্ডিত ব্যক্তি যিনি নিজের কর মুকুব করিয়েছেন কিন্তু বাংলাদেশকে একেবারে চরম গাড্ডার দিকে ঠেলে দিয়েছেন। প্রদীপ্তবাবু, বিএনপি সুর চড়া দাগে শুরু করেছে। শেখ হাসিনাকে বারবার করে এই ডক্টর ইউনূসের মাধ্যমে বা এই যারা পোলাপান আছে তাদের মাধ্যম দিয়ে বলেছে ভারতে বসে বসে শুধু উস্কানি দিচ্ছে, কিন্তু তিনি থামেননি। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সে পর্যন্ত হুঁশিয়ারি যে আই হ্যাভ হ্যাড এনাফ ডিউরিং লাস্ট 7 months। এরপর অমর্ত্য সেন এরাও যখন এই কথাটা বলছেন, এ তো খুব পরিষ্কার যে আদৌ যে আশাটা করেছেন এই বাংলাদেশকে সবাই চাইছেন। অমর্ত্য সেন প্রাজ্ঞ মানুষ, তিনি যেমন বলেছেন যে আমি পুরোপুরি হতাশ নই, মানে কোথাও একটা আশার আলো এখনো তিনি বজায় রেখেছেন। এরকম আশার আলো বজায় রাখা কি ডক্টর ইউনূস কি এইটুকু অন্তত করতে পারবেন? একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং এটা দ্রুততার সাথে, আমি বলছি না অতি দ্রুততার সাথে, কিন্তু এটা দ্রুততার সাথে, না হলে এই অরাজক পরিস্থিতি, ঘাড়ের কাছে একটা দেশে অরাজক পরিস্থিতি, এটা কি মানে কিভাবে এটা মানে সহনীয় হতে পারে? এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন আকারে দেখা দিচ্ছে। প্রদীপ্ত রায়, দেখুন, অরাজক পরিস্থিতি তো শুরুর দিন থেকেই আছে বা শুরুর আগে থেকেই আছে। অরাজকতাই তো এই তথাকথিত অভ্যুত্থানকে জন্ম দিয়েছে। কাজেই অরাজকতাটা এদের খুব যে মানে চক্ষুশূল তা নয়, এরা অরাজকতাটাকে কাজে লাগাতে চায়, কাজে লাগাতে পেরেছে এবং মনে করছে ভবিষ্যতেও খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। ওই ঘোলা জলে মাছ ধরার মতো, যে মাছ ধরতে জানে সে ঘোলা জলটা ডেফিনেটলি চাইবে, কারণ তাতে নবিশদের অসুবিধা হবে। তো এই যে সেই যুক্তি যদি দেখি, তাহলে অরাজক পরিস্থিতি তৈরি হলে যারা ঘোলা জলে মাছ ধরতে জানে বা পারে বেশি তাদের মানে লাভবান, কিন্তু সেই শক্তি কতটা? কেন বাংলাদেশের মানুষ যাদের একটা ঐতিহ্য রয়েছে মুক্তিযুদ্ধের সময়, বা সকলে যে হয়তো বুক চিতিয়ে দাঁড়িয়েছেন তা না হলে একটা বৃহৎ সংঘ, তারা এই ধরনের মেনে নিচ্ছে কেন? কোথাও কি তলে তলে জামাত এরা কি এই হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষটা এতটাই চাগিয়ে দিয়েছে? আরেকটু দেখা যাক না, আরেকটু দেখা যাক না, এরকম একটা পরিস্থিতি। বাংলাদেশি আওয়াম বলতে আমরা এখন যদি মনে করি যে প্রত্যেকেই 1971-এর মুক্তিযুদ্ধের পার্ট ছিল, এই মনে করাটার মধ্যে না একটা অকারণ রোম্যান্টিসিজম আছে। আমার মনে হয় এটা খুব যুক্তিযুক্ত মনে করা, কারণ আজকের যে জেনারেশন এই অভ্যুত্থানটা করেছে তারা কিন্তু অধিকাংশই শেখ হাসিনার যে ঔদ্ধত্য, তার যে তথাকথিত ফ্যাসিজম, সেইটাকে দেখে বড় হয়েছে। কাজেই তার কাছে 1971-এর যে হিরো মুজিবুর রহমান, সে আমাদের কাছে হিরো হতে পারে, কিন্তু এই যে জেনারেশন তাদের কাছে সে হচ্ছেন একজন একনায়কতান্ত্রিক নেত্রীর বাবা। কাজেই এই পার্সপেক্টিভটাই আলাদা। কাজেই আপনি যদি মনে করেন যে এরা 1971-এর যে স্পিরিট সেইটাকে বজায় রাখতে খুব উৎসাহী বা উদ্গ্রীব, আমার মনে হয় না সেটা খুব মনে করার খুব জায়গা আছে। কারণ এদের পুরো জিনিসটাকেই ভাবছে একটা ইসলামিক প্রিজম থেকে, যারা ভারত বিদ্বেষটাকে একটা মানে ইনস্টিটিউশনালাইজড ফরম্যাটে দেখেছে, এবং তার সাথে এই যে ইনকালাব জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি যে কথাবার্তাগুলো, যেটা নাহিদ ইসলামের আপনি শুরুতেই দেখলেন যে একটা মিক্স অফ ইসলামিজম অ্যান্ড রেভলিউশনারি স্ট্রাগল। একজন বলছে ইনকালাব জিন্দাবাদ, যে ওনাকে ইন্ট্রোডিউস করছে নাহিদ ইসলামকে, আর উনি এসে কোরআনের বক্তব্য রাখছেন। তো এটা একটা এক্সেলেন্ট পাঞ্চ অফ ইসলামিজম এবং রেভলিউশনারি স্ট্রাগল, এবং শেষে উনি বলছেন যে আমরা সামাজিক ন্যায় ইত্যাদি ইত্যাদি, যেগুলো যে ক্লিশেগুলো চলে, যেগুলো বললে শুনলে লোকে খুব বাহবা দেয়, সে কথাগুলো বলছেন। এবং শেষে আপনি লক্ষ্য করবেন যে গোটা বক্তব্যের কোথাও কিন্তু সেকুলারিজম বা মাইনরিটি রাইটসের কোনো উল্লেখ নেই। পুরো বক্তব্যটাই হলো যে আমরা ভারতপন্থীও নই, আমরা পাকিস্তানপন্থীও নই, আমরা বাংলাদেশপন্থী, আমরা অর্থনীতিকে চাঙ্গা করতে চাই, কৃষি মানে যা যা চলে আর কি, সামাজিক ন্যায়, সামাজিক যে সম্পত্তি তার পুনর্বন্টন, বোধহয় সেই করে লুটটাকে আগে থেকে লেজিটিমাইজ করার একটা চেষ্টা। কিন্তু কোথাও যে বহুত্ববাদের কথা অমর্ত্য সেন এক্সপেক্ট করছেন সেটার উল্লেখ কোথাও নেই। জামাতও করে না, এই যে নতুন পার্টি হলো জাতীয় নাগরিক পার্টি, তারাও করে না। বিএনপির ইতিহাস আমরা জানি, তাদের সাথে যে সোকল যে টেরোরিস্ট গ্রুপ বা
যে ইসলামিস্ট গ্রুপগুলো আছে তাদের কি সক্ষতা। আওয়ামী লীগও যে প্রচণ্ডভাবে হিন্দুদের প্রোটেক্ট করেছে, মানে বড় যারা প্রচণ্ড আওয়ামী লীগপন্থী তারাও এই কথা খুব বলতে পারে না। তো এখনকার যে বাংলাদেশ, তার যে মানে অ্যাকসেপ্টেড ন্যারেটিভ, সেখানে কিন্তু কোথাও বহুত্ববাদের জায়গাটা থাকছে না, সেটা একদম শ্রিঙ্ক করে গেছে।